আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমি জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি করে দেই, তারপরে আমি জিতুর কাছে সম্পূর্ণটা হ্যান্ড ওভার করে দিব। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের অস্টা, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে। বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে গেট টুগেদার অ্যারেঞ্জ করা, বিভিন্ন চ্যারিটি প্রোগ্রামে হেল্প করা, নিজেদের ওয়েলফেয়ার করা। তো নিজেদের ওয়েলফেয়ার করার বাহিরে আরেকটা বড় ইম্পর্টেন্ট একটা দায়িত্ব হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা। আমরা সবাই টেকনিক্যাল পারসনদের এভরি ডে নতুন নতুন টেকনোলজি আসছে। সো আমাদের নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন সিস্টেমের সাথে আমাদেরকে অ্যাডপ্ট করে চলতে হবে এবং আমাদেরকে এটাকে মেনে আমাদেরকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে আমাদেরকে চালাইতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে সেটার সাথে সিনক্রোনাইজড করে চলতে হবে। সো ফর দ্যাট রিজন আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম বা সেমিনার প্রোগ্রাম যেটা যাই বলি না কেন আমরা, তো সেটার আমরা ফার্স্ট সেশন আমরা শুরু করছি। ফার্স্ট সেশন হচ্ছে ওইই, এটা সম্বন্ধে ডিটেলস বলে দিবে জিতু। আর আমরা এটা দিয়ে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করব। ইন ফিউচার আমরা আরো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আসছি, নতুন নতুন টেকনোলজিক্যাল যেগুলো জিনিস আছে, নতুন নতুন ট্রেনিং প্রোগ্রাম। আজকে হয়তো আমরা জিনিসটা শুরু করছি আমাদের ইনহাউস ট্রেনার দিয়ে। ইনহাউস বলতে বোঝাচ্ছি অ্যালামনাই ট্রেনার দিয়ে। বাট ইন ফিউচার আমরা এটাকে হয়তো বা বড় ধরনের কোনো একটা প্রজেক্টে নিয়ে যাব। যেমন আমরা এখন সার্চিং করছি হাউ টু রাইট এ সিভি, এটার জন্য একজন ভালো এইচআর প্রফেশনাল আমরা খুঁজছি। তো তাদেরকে নিয়ে আসবো। তো তারপরে ধরো সাপ্লাই চেইন রিলেটেড ইস্যু, আমাদের সাপ্লাই চেইনে একজন আছে জুয়েল ভাই, উনিও আসতে পারেন। তারপরে এজাজ স্যার আছেন, উনারাও আসতে পারেন। যারা পেইড নন পেইড যারা আছে তাদেরকে দিয়ে আমরা সবাইকে নিয়ে এই জিনিসটা ইনশাল্লাহ ইন ফিউচার আমরা স্টার্ট করব। তো যেহেতু সময় কম, আমি আর বেশি সময় নিচ্ছি না। জিতু, ইউ প্লিজ স্টার্ট। Okay, thank you, Bhaiya. Okay, thank you, Fine Bhai. And Fine Bhai এবং তাজুল ভাই ওনারা ফেসবুকে আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছিল যে ট্রেনিং করাবে। সো আমি ভাবলাম যে আমি ওখানে শেয়ার করতে পারি, বিকজ আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এবং আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে টেক্সটাইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট আমি বাংলাদেশে থাকা অবস্থায় এইগুলো আমি কোথাও দেখিনি বাংলাদেশি ফ্যাক্টরিতে। মেবি কেউ না কেউ ইউজ করে, অবশ্যই আমি সব ফ্যাক্টরি ভিজিট করি নাই। তো আমি একটু জাস্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। আমার নাম জিতু, আমি 13 ব্যাচের। আমি ডেকাথলনে আছি। তো ডেকাথলনে আমি মেথড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমি এখন ফ্রান্সে জব করি, 4 বছর হলো। এবং মেথড ইঞ্জিনিয়ার হিসেবে আমি আমাদের যারা সাপ্লায়ার আছে চায়না, ভিয়েতনাম এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে, ওই সাপ্লায়ারের ইফিসিয়েন্সি ইমপ্রুভ করাটা আমার দায়িত্ব। তো সেই হিসাবে আমি ইফিসিয়েন্সি ট্রেনার। তো আমার কাছে মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট টুল আমাদের টেক্সটাইল ফ্যাক্টরিতে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা এবং আমাদের প্রোডাকশন কস্ট রিডিউস করার জন্য। এই জন্য আমি এই টপিকসটা সবার সাথে শেয়ার করতে চাই। আমি এটা প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। সো আজকে আমি এটা বেসিক ইন্ট্রোডাকশনটা শেয়ার করব এবং নেক্সট সেশনে আমি এটা প্র্যাকটিক্যাল ইনফরমেশন দিব এবং ওইখানে আমি চাই সবাই যেন নিজেরা প্র্যাকটিস করে, বিকজ এটা একটু কমপ্লেক্স টপিকস এবং এটা প্র্যাকটিস না করলে, এটা ম্যাথমেটিক্স অনেক, এবং এটা প্র্যাকটিস না করলে আসলে জিনিস কনসেপ্টটা বোঝা ইজি হবে না। তো ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমি প্রথম দিনে আমি একটু ইফিসিয়েন্সি নিয়ে আলাপ করতে যাচ্ছি। হোয়াট ইজ ইফিসিয়েন্সি? আমাদের কিছু মিসকনসেপশন আছে, স্পেশালি বাংলাদেশের যে টেক্সটাইলে আমরা যারা কাজ করি, এখানে গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরি, আমরা সব জায়গাতেই আমরা ইফিসিয়েন্সি ইউজ করি, বাট দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমি আজকে একটু হাইলাইট করব। Let's have a look at the definition of process. What is a process? First, we need to understand. In a process, it consists of 3 main things. If we want to call a system as a process, there must be 3 things primarily. So the first thing is input or the raw material. We must
in a process, we must have some raw material as an input. Then we need to add some value in our raw material to convert our raw material into output. If we don't have these three things in a system, we cannot call it as a process. So what is the efficiency? Efficiency is the ratio between real output and expected output. When we are adding some value to the input raw material, we are expecting something. So this expected output, and then we'll have some output, real output that we can measure. So the ratio of this real output to the expected output is called efficiency. Let's have a look at the definition of efficiency. So it is the output of something in comparison to its maximum potential. Again, maximum potential, it is nothing but expected output, not to be confused. Okay, so this expectation or potential, these are something theoretical. We cannot measure, we cannot see, but we can calculate. And real output is something that we can measure from our process. It is the opposite of waste. So that means we are expecting something, but we are not getting what we are expecting. So there is a gap. This gap is the waste of value addition. And it is applicable only to machine and process. It has to be highlighted here. We cannot apply efficiency anywhere we want. We can only apply efficiency, the theory of efficiency, only to machine and process. After, we have also textile factory where we have labor, which is labor oriented. To measure the efficiency of human labor, we use productivity. So that is the difference between efficiency and productivity. Productivity is the amount of value a person can create in an hour. So it mainly depends, this term productivity, it has to be linked with the human or labor that we see in our garments factory. In most of the cases, in the garments factory, we call it efficiency. That is the efficiency of the line, but it is a misconception. We should not be using efficiency. It's better to use productivity for garments factory. And of course, for our textile factories, we can use efficiency. And so that we have seen here, so efficiency is the gap or the difference between expected output and real output. Do you have any questions here, or is it clear? I continue. And then how we can apply the concept of efficiency. In any organization, we can have different kinds of problem. That means this problem will impact my efficiency. And those problems can be categorized in 5 different sections. We can call them 5M. And also we can measure efficiency or apply the concept of efficiency in these 5 categories. So let's have a look what are the 5 categories. The first one is means. Let's take an example. I want to set up one factory. So if at the beginning, what I must do if I want to set up a factory, I must buy a land, then I construct, I do construction, I prepare the building of the factory, I get electricity connection, water collection, and other kind of utility, maybe gas. So these are the means to run my factory. And we can apply general efficiency in that case. We can have problem from the means. Second aim is machines. To do the production, I have to buy some machines. So the term OEE, overall equipment efficiency, that is a kind of efficiency that can be applied to machines. If you go to any kind of textile factory, you will see many machines. So we can apply efficiency to any machines or the whole factory, overall factory. The third aim is man, that is the labor or human task force. For human, we have to apply OWE. So OWE is overall working efficiency. So the difference between machine and human is overall working efficiency and OEE, that is overall equipment efficiency or effectiveness. We should not be combining these two things.
when we go into details, we will understand. When we will show you the calculation, you will understand what is the difference between OEE and OWE. And the fourth aim is material. In any manufacturing plant, we must have some input, that is the raw material. So the efficiency, we can calculate the efficiency of the raw material, that is called overall material efficiency. And the last one is method. We have some method to run the process or the machines. For example, what should be the temperature, what should be the speed of the machine, and different parameters. So, okay, so this is the fifth efficiency that we can apply to the method or the standard we have today. So this one, we call it OMCE, overall manufacturing cycle efficiency. I will not go into detail in each efficiency today, because I decided to focus on overall equipment effectiveness that we can apply easily in the textile companies that we are working today. After, if you are working in garments factory, we have to talk more about OWE, but we can discuss about OWE in another session. Now let's have a look at the definition of OEE, overall equipment effectiveness. So OEE measures how effectively time and machine is used to produce a quality product. So there are a few things we must highlight. So first thing is the time. To measure the efficiency, you must calculate and consider the notion of time and how effectively we are using our machine to produce quality product. If the product is not quality full, we will not consider it as an efficient process. And it is a method to analyze the capacity of a machine or equipment compared to the theoretical maximum capacity. It is very important to understand the theoretical maximum capacity, because when one investor, if you are tomorrow you are going to set up a factory, you will not just simply buy one machine blindly. You are spending a lot of money. So you will take catalog of different machines. You will try to understand the expected capacity or the capacity theoretical capacity that the machine manufacturers are claiming. Okay, unless you start your production, you don't know the real production capacity. Well, based on the theoretical capacity claimed by the machine manufacturer, you choose the best one. For example, it was written 100 kg per day, but when you start your production, for sure you will not get 100 kg. You will get less than 100 kg. So in that case, you will know directly what is the efficiency of your machine compared to the expected productivity of the machine. So these three things we have included in the efficiency: the notion of time, how effectively we are using the machine, and the quality product. So why we should learn about OEE and why we have to apply OEE? There are many reasons. There are many good points we can take from OEE measurement, and following OEE, we can improve a lot. I will not go into details of all the advantages of OEE, but I want to highlight some of the most prominent part of OEE, advantages of OEE. For example, if you want to increase your capacity, okay, capacity compared to your current productivity, instead of investing a new machine, every time we have problem of capacity, we think that we have to invest in new machine. No, it is not. It should be the last option. The first option should be by increasing my productivity without investing in new machine. And we must know what is my real capacity compared to my current productivity. Then, if you want to ensure best quality of your process, we must measure the OEE of the factory. And if we want to deliver fast your product, we also need to calculate OEE, and also to reduce your production cost and increase your profitability. There are many advantages. I will not explain everything. I can give you this information, then you can have a look later. And also it can help us to
plan our production planning, and also it can helps us to make investment decision. So these are the advantages. You can have a look. Do you have any questions so far? Is it clear, or do you want me to speak in Bangla if you have any difficulty? I don't want to speak alone. I want an interactive session here actually. শরীফ ভাই কি কিছু বলতে চান নাকি? আমাদের এখানে শরীফ ভাই জয়েন করেছে, 6 ব্যাচের বড় ভাই। জি, আসসালামু আলাইকুম। শরীফ ভাই, আসসালামু আলাইকুম। Everything is very fine and Okay. it's very interesting and we are enjoying and actually I am listening very carefully because it's very important topics for the present moments and for the future planning of as we are getting senior and we need to make a production plan or production efficiency or making a new plant. So I am enjoying and I am learning from this session. So let's continue and I am enjoying it. I Okay. think it's very important and we is Musannef. জি ভাই, So it's a very important session. So the participant is very less. So I think if it is a program like others cultural, then you will find many of the participants. But it's very important for all personal careers. So please convey this message to all of my colleagues and all of my juniors and seniors. So we should we should not miss this learning period. ইনশাআল্লাহ ভাইয়া, এটার জন্য আমরা জানি আমরা অ্যাকচুয়ালি চাইলে আপনার মানে সময় সুযোগ থাকার পরেও আমরা জয়েন করতে পারি না, বিকজ আমাদের জবটা হচ্ছে 24/7। সো ফর দ্যাট রিজন জি, ভাইয়া জি। আমরা যেটা করছি এখানে টোটাল ভিডিওটাকে রেকর্ড করছি, পরে আমরা এটাকে আপলোড জি, করব। তো জিতু, আমি But তোমাকে যেটা আমরা যদি মুসান্নেফ আমরা যদি চিন্তা করি যে এইটাও আমাদের জব, তাহলে আমরা পারবো। কারণ ইনশাআল্লাহ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জব, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি ইট ইজ এ পার্ট অফ জব। আমাদের এই প্ল্যানিং না থাকলে, আমাদের এই মানে যদি টেকনিক্যাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে জব কিন্তু ইজিয়ার হবে না, জব কিন্তু এনজয়েবল হবে না, ইনশাআল্লাহ। ঠিক না? জি জি। সো ইটস এ ভেরি গুড সাইন যে আমরা স্টার্ট করেছি অল্প লোক হলেও। আশা করি এক সময় এভরিবডি এনজয় ইট, এভরিবডি লার্ন ফ্রম ইট এবং সবাই এটাকে আরো আগায় নিবে আশা করি। তো থ্যাংক ইউ মিস্টার জি। জিতু। ভাই, ইটস আমাকে ভেরি জিতু নাইস বলে, সমস্যা প্রেজেন্টেশন। নাই, জিতু আচ্ছা নো প্রবলেম। আচ্ছা জিতু, আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে একজন চাইনিজ আমাকে অনেক আগে বলেছিল যে সেটা হচ্ছে যে চায়না আজকে এত ডেভেলপ কেন, জাস্ট বিকজ অফ তারা মাতৃভাষায় শিক্ষায় শিক্ষিত। তো আমি এক্সপেক্ট করি তুমি যেহেতু একটু আগে বলেছিলা যে ইংলিশ বলবা কিনা, মানে বাংলায় বলবা কিনা, তো আমি তোমাকে বলবো যে তুমি বাংলা ইংলিশ মিলায় বলো, যেহেতু এটা একটা রেকর্ডেড ভার্সন যাবে এবং এটা Okay. আমরা আমাদের ফেসবুকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাকে ব্রডকাস্ট করবো। সো উই ক্যান গো ফর বাংলা, নো ইস্যু। বাংলা ইংলিশ মিলায় যখন যেটা সুবিধা। সেটাই ভালো হয়, যেটা I will try my best. যেখানে I will ইংলিশ try- টার্ম, যেখানে বাংলা টার্ম। এবং আমারও মনে হয় কি এটা অনেকেই শুনবে এবং ওই সময় বলবে যে আমরা মিস করছি। বাট তারপরেও আমরা মুসান্নেমকে অনেক ধন্যবাদ যে তাদের জন্য কিছু তুমি রাখতেছো, যে না তারা যেন মিস না করে এবং আস্তে আস্তে শুনে শুনে আগ্রহ হয়। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু ভিতরে অনেক প্রতিভা আছে, বিশেষ করে মুসান্নেমেরও প্রতিভা আছে, আরো তাজুলের প্রতিভা আছে। তো সবাই যার যারটা শেয়ার করলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আমরা নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমরাও সবসময় ওপেন, মোসান্নেফ তুমিও জানো যে জি, জি। অ্যাজ এ সিনিয়র আমরা অনেক বেশি ওপেন এবং অনেক কোঅপারেটিভ। আমরা যে কোনো বিষয়ে আমার কোনো যদি রিলেটেড বিষয় থাকে, আই এম রেডি টু হেল্প ইউ অলওয়েজ। শিওর ভাই, শিওর ইনশাআল্লাহ। সো লেটস কন্টিনিউ। Okay, নো ভাই। প্রবলেম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, Yes. শুভ বলতেছিলাম। হ্যাঁ বল। হ্যাঁ, আমি যেটা একটু জাস্ট আপনার যে এখানে এফিসিয়েন্সি বলতেছেন যে রিয়েল আউটপুট ভার্সেস এক্সপেক্টেড আউটপুট। Yes. তো আপনি হয়তো আপনার স্লাইডে হয়তো সামনে রাখবেন, আমি জানি না, বাট এটা একটু মাথায় রেখেন, আমাকে জাস্ট ভাই একটু ক্লিয়ার করেন যেটা হচ্ছে এক্সপেক্টেড আউটপুট আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এটা একটু আমাকে একটু বলবেন। ওকে, ফাইন, আমরা আসবো এখানে। জি জি জি, এটা জাস্ট আমি একটু আপনাকে নলেজ দিয়ে রাখলাম। থ্যাংক ইউ। সো আমি কন্টিনিউ করি। সো আজকে আমি একটা গেমের মতো আছে, হ্যাঁ। সো এখানে আমি চাই সবাই পার্টিসিপেট করবে। সো হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ স্ক্রিন প্রিন্ট মেশিন? লেটস টেক অ্যান এক্সাম্পল।
ওকে, আমার ফ্যাক্টরিতে একটা স্ক্রিন প্রিন্ট মেশিন আছে, ওই মেশিনে একজন অপারেটর আছে, সেই অপারেটর ওই মেশিনটা অপারেট করে। সো let's imagine Mr. X is working in my number X, number YZ ABC, whatever is the machine, the operator of screen print machine. He is very happy today. So the operator Mr. X is very happy today. Why? He has broken all past record and produced 320 pieces in one shift of 8 hours. So Mr. X যে আছে আমার স্ক্রিন প্রিন্টের একটা অপারেটর, সে আজকে ভেরি হ্যাপি, কারণ সে আজকে সব অতীতে সব রেকর্ড ক্রস করেছে, সে 320টা পিস প্রডিউস করেছে। এর আগে কেউ কোনো অপারেটর কোনোদিন 320টা পিস করতে পারে নাই। And he has 30 minutes of lunch break, 20 minutes of tea break, so many things. Okay, some examples. And even though at the end of the day 20 pieces were not okay, so out of 320 pieces 20 pieces were not okay, but still it is a record and he's very happy today. And he has there was a model change as well during that day. So, and the time required for that to change the model is 10 minutes. And from the lab, they said for each piece, they need 1.5 pieces per minute. Per minute, they can produce 1.5 pieces. So my Mr. X, even though he's very happy, he broke all the record. So he is asking you, what is the suggestion you can give to him to even increase the productivity? Or can you tell him if he is doing maximum productivity or not? What is the suggestion you can give? You can see on the screen all the required information to calculate the efficiency. And you can take 2 minutes, 3 minutes, or 5 minutes, and just let me know your advice to improve the efficiency. আমার প্রশ্নটা কি সবাই বুঝতে পারছেন? সো আজকে মিস্টার এক্স 320 পিস করছে, সো তার এফিসিয়েন্সি কত, এবং তার এফিসিয়েন্সি কি আরো যদি বাড়ানো যায় তাহলে আপনারা কি কি অ্যাডভাইস দিতে পারবেন? আচ্ছা, তার এফিসিয়েন্সি কি 93% ছিল? এটা কি আপনি ক্যালকুলেট করছেন? সবাই ক্যালকুলেট করে আমাকে সাজেস্ট করেন। আমি জাস্ট 300 ডিভাইডেড বাই 320 দিয়েছি। আচ্ছা, অন্য কোনো প্রপোজাল আছে কারো? এখানে মিনিটের একটা ক্যালকুলেশন আছে ভাই, আমি বলতেছি, একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, টেক ইওর টাইম। ভাইয়া এখানে আপনার যেটা ক্যালকুলেশন বলতেছেন সেটা হচ্ছে আপনার 8 ঘন্টা শিফটে, তাই না? যে 320 পিস আউটপুট বের করছে। তাহলে আপনার ধরেন ও যদি আপনার 30 মিনিট যদি ব্রেক হয়, 20 মিনিট যদি টি ব্রেক হয়, ধরলাম আমি তার 1 ঘন্টা আমার ব্রেক হয়েছে, তাহলে আমার থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6 7 42, 620 মিনিট, আর সে হচ্ছে পার মিনিটে করে 1.5, দ্যাট মিনস সে 650 মতো করতে পারে, কিন্তু সে করতেছে 320, তার এফিসিয়েন্সি কিন্তু 50% অনলি। তো সে এখানে প্রোডাক্টিভিটি সে বাড়াতে পারবে, কিন্তু সে আগের দিনের তুলনায় যদি চিন্তা করে যে আমি বেশি করছি সেই জন্য সে হ্যাপি, কিন্তু আমি যদি ওভারঅল অ্যাকচুয়াল ডিজার্ভ করি যত, তার সাথে যদি হিসাব করি, তাহলে আমি বলতে পারবো যে আমরা 50% এফিসিয়েন্সি এখান থেকে আরো বাড়ানো যাবে। আচ্ছা, তাহলে কিভাবে বাড়াবে এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি কোথায় কমছে, কেন কমলো? 50% কেন কমলো, কেন 50%? Why not 100% here? একটু আমি এখানে বলতেছি, তার যে লজিস্টিক সাপোর্টে কোনো গ্যাপ হচ্ছে কিনা এটা একটা বিষয়। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে 1.5 পিস পার মিনিট যদি হয় সেইভাবে সেই তুলনায় কিন্তু অনলি 50% এর মতো আর কি। আচ্ছা, তো তাহলে নিশ্চয়ই তার লজিস্টিক সাপোর্ট গ্যাপ আছে, না হলে একজন মানুষ কিভাবে 50% এফিসিয়েন্সিতে, তার এফিসিয়েন্সি আছে কিন্তু কোথাও গ্যাপ আছে যার কারণে সে পারছে না, হয়তো আচ্ছা। লজিস্টিক সাপোর্ট হতে পারে আমার কাছে মনে হয়। ওকে, সো তাহলে আমি এখানেই আজকে থামি। তো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কয়েকজন বলছে যে 50% এর কাছাকাছি এফিসিয়েন্সি, এবং তার মানে কি আমরা কি এই এফিসিয়েন্সি হ্যাপি হতে পারবো? whether we should be satisfied or not even though it is the record? না না না, যেটা টার্গেটের চেয়ে যেহেতু অনেক কম আছে, হ্যাপি হওয়ার জায়গা এখনো নেই।
এখনো নেই, এক্স্যাক্টলি। হ্যাঁ, যদিও আগে কোনোদিনও 320 পিস করে নাই, আজকে 320, এটা একটা রেকর্ড। তারপরেও আমি যখন ইফিসিয়েন্সিতে আসলাম তখন আমি জানলাম কি আমার এটা আমরা টার্গেট থেকে অনেক দূরে, বাট তারপরেও এটা হচ্ছে জেনারেল ইফিসিয়েন্সি, এটা কিন্তু ওই না। এই যে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেট থেকে কিন্তু আমি কোনো ডিসিশন নিতে পারবো না যে আমার প্রবলেমটা কোথায়, কেন আমি 50%। এটাই হচ্ছে, এই জন্য আমাদের এই জেনারেল ইফিসিয়েন্সি ক্যালকুলেট করে আমি একটা ধারণা পাবো আমার পজিশনটা কোথায়, বাট আমার রুট কজটা আমি বের করতে পারবো না। রুট কজটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এই জেনারেল ওই থেকে ওভারঅল ইকুইপমেন্ট ইফিসিয়েন্সিতে আসতে হবে, সেটা হচ্ছে আরো ডিটেলসে। এটা হচ্ছে এই জেনারেল ইফিসিয়েন্সিটা হচ্ছে ম্যাক্রো ইফিসিয়েন্সি, আর আমি যখন আরো ডিটেলসে যাব, মাইক্রো ডিটেলসে যাব, হ্যাঁ, আমি এই প্রবলেমগুলোকে ভাগ করব 3টা ভাগে, তখন আমি জানতে পারবো মেইন প্রবলেমটা কোথা থেকে আসতেছে, এবং আমি তখন ইজিলি অ্যাকশন নিতে পারবো এবং এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে পারবো। তো আমি যেটা, লেটস ক্যালকুলেট টুগেদার। হ্যাঁ, আমার রিয়েল প্রোডাক্টিভিটি কোয়ান্টিটি আমাকে বের করতে হবে, আর থিওরিটিক্যাল প্রোডাকশন কোয়ান্টিটি আমাকে জানতে হবে। তো একটা প্রশ্ন ছিল, থিওরিটিক্যাল প্রোডাকশন কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেট করব? ইজি কুইকলি যেটা বের করার ওয়ে সেটা হচ্ছে যে আমি কত ঘন্টা কাজ করছি। আমার 8 ঘন্টা শিফট ছিল, বাট 8 ঘন্টা শিফটের মধ্যে আমার কিছু ব্রেক ছিল, ওই ব্রেকগুলা আমি বন্ধ কাউন্ট করব না, বিকজ ব্রেকের টাইমে আমি অবশ্যই প্রোডাকশন করব না। হ্যাঁ, এবং আমার প্রোডাকশনের আমাদের টাইম শেষ, আমি কি আরো কন্টিনিউ করব মোসানেব ভাই? আমরা টাইম হ্যাঁ, শেষ হয়ে গেলে তো কেটে যাবে। আরেকটা সেশন নিতে পারি। ওকে, আমি এটা আজকে এখানে ফিনিশ করি এই পার্টটা, ঠিক আছে? তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের 420 মিনিটের, এবং আমাদের ল্যাব থেকে বলছে আমি প্রতি পিস করতে আমার 1.5 মিনিট 1.5 মিনিট পার পিস টাইম লাগবে। সেইখানে আমার এফিসিয়েন্সি হচ্ছে 47.62%। সো আমি আমার এফিসিয়েন্সিটা, ম্যাক্রো এফিসিয়েন্সিটা জানি, বাট এই এফিসিয়েন্সি থেকে আমার রুট কজ, আমার প্রবলেমের সোর্সটা আমি জানতে পারবো না। এখন এরপরে আমি প্রবলেমটা জানতে হলে ডিটেলসে আমাকে যেতে হবে ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেসে, এবং ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস যদি জানতে হয় তাহলে আমাকে নেক্সট সেশনে আমরা এটা কন্টিনিউ করব, এবং যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারবে, এবং ওইখানে আমরা শিখবো এই যে আমরা আমাদের ইফিসিয়েন্সিটাকে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টে, কোয়ালিটিতে, এবং প্ল্যানিং এ এবং মেশিন ইউটিলাইজেশনে ভাগ করে দেখবো মেইন প্রবলেমটা কোথা থেকে আসতেছে, কেন আমার এখানে 47%। তখন আমি জানবো আমি কিভাবে কুইকলি এবং ইফিসিয়েন্টলি আমার ইফিসিয়েন্সিটা ইমপ্রুভ করতে পারবো। এবং নেক্সট সেশনে আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করব, গুগল শিট শেয়ার করব, এবং সবাই নিজেরটা নিজে ক্যালকুলেট করবো এখানে। ওকে, তাহলে জিতু ভাইয়া আগামীকালকে কি সেম টাইমে সম্ভব? যেহেতু আগামীকালকে আমার জন্য সম্ভব আপাতত। তোমার সমস্যা নাই? আমার সমস্যা নেই কালকে। সো আগামীকালকে সেম টাইমে কি আমরা করতে পারি? দেখো, দরকার হলে 1-2 দিন পরে করো, কিন্তু আরেকটু সবাইকে আমরা মনে হয় যে যারা যারা জয়েন করছি তারা যদি আমাদের নিজেদের সার্কেলে আরেকটু নিউজ দিতে পারি বা এই করতে পারি, তাহলে প্রচারণা করতে পারি। আমরা চাই যে ইনশাআল্লাহ ভাই ওটা হয়ে যাবে ভাই, আমাদের টাইম নাই, যে কোনো মুহূর্তে জুম কেটে যাবে। সো আগামীকালকে কি ভাই আরো 10 মিনিট আছে ভাইয়া, আরো 10 মিনিট আছে। হ্যাঁ 40 মিনিট থাকে আর কি, আরো 10 মিনিট আছে, কথা বলতে পারবে। আচ্ছা, না আমি যতটুকু জানি 30 মিনিটস সেশন এটা। না ঠিক আছে, তাহলে আমরা যার যার সার্কেল থেকে আরেকটু ট্রাই করি। জি, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা একটু বসি। হ্যাঁ, আগামীকালকে আমরা এটা ক্যালকুলেশনটা থেকে একেবারে স্টার্ট করে দিই। ওকে জিতু? ওকে, আমার কোনো প্রবলেম নাই। আমরা ইনশাআল্লাহ স্যাটারডে এবং সানডে এই টাইমটাই আমরা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো, কারণ আমরা সবাই অফিস থেকে এসে এই টাইমটাতে ফ্রি থাকবো। কালকে আমি ওই যে থিওরিটা ওইটা আমি এক্সপ্লেইন করব ফার্স্টে 15 মিনিট 20 মিনিট, এরপরে আমি একটা গুগল শিট শেয়ার করব সবার সাথে, এবং সবাই গুগল শিটে নিজের নামে একটা ট্যাব ক্রিয়েট করবে, এবং ওই ট্যাবে সবাই ওই গুগল শিটে সবাই একসাথে ক্যালকুলেট করবে ওই আমার সাথে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা অনেক বড় জিনিস, এই প্রতিদিন অল্প অল্প করে আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট এরকম করে অল্প অল্প করে আমাদের ব্রেনে ঢুকাই।
হ্যাঁ শিওর। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাই। ওকে, টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bye bye. আসসালামু আলাইকুম।